আমাদের আজকে শুরু হচ্ছে সার্কিট সিম্বল থেকে। সার্কিট সিম্বল বলতে আমরা মসফেট স্ট্রাকচার এবং প্রপার্টি কিছু জিনিস দেখেছি। আজকে আমরা একটা মসফেট, বেসিক্যালি এইখানে যে মসফেট গুলো দেখছো সবগুলোই এনহ্যান্সমেন্ট টাইপ এন মসের সিম্বল। তো এই সিম্বল গুলো কিভাবে করা হয়েছে সেটা একটু দেখি। সিম্বল গুলো তোমাদের যেন কোনো সার্কিট বা কোথাও দেখলে তোমরা সাথে সাথে রিকগনাইজ করতে পারো। প্রথমে দেখো, আমাদের এখানে প্রথম যে সিম্বলটা আছে এ, এই সিম্বলটাতে দেখো আমাদের জাস্ট নর্মাল যে স্ট্রাকচার ছিল সেটার সাথেই একই ভাবে একই রকম ভাবে এটা দেখানো হয়েছে। যে আমাদের প্রথম সিম্বলটা হলো, আমরা আগেও দেখেছিলাম যে আমাদের গেট থাকে, ড্রেইন থাকে, সোর্স থাকে, তিনটা টার্মিনাল থাকে এবং একটা থাকে বাল্ক বা বডি। এখানে জাস্ট সিম্পল ওই চারটা টার্মিনাল দেখানো হয়েছে। এই আইসোলেশন আই ইনসুলেটরের পরে যেটা আইসোলেটেড অবস্থা আছে গেট, দুটো টার্মিনাল ড্রেইন বা সোর্স, আর এপাশে আছে বডি। বডিটা মেইন যে মসফেট তার দিকে একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এটা হলো সবচেয়ে টিপিক্যাল ফরম্যাট, যেটা আমরা যে ফরম্যাটটা দেখে থাকি সবসময় মসফেটের, সেটা। এরপর যেটা তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম সেটা হলো উম, সাধারণত যে থ্রি টার্মিনাল মসফেট গুলো আমরা সচরাচর দেখি, অর্থাৎ আমাদের ল্যাবে অথবা ছোটখাটো সার্কিট গুলোতে যে থ্রি টার্মিনাল মসফেট থাকে, সেই মসফেট গুলোতে সোর্স আর বডি এই দুটা ইন্টারনালি শর্ট করে দেওয়া থাকে। এখানে জাস্ট সিম্পলি ওই জিনিসটি দেখানো হয়েছে, সোর্সের সাথে বডি শর্ট করে দেওয়া আছে। এই যে এখানে বডিটাই এখানে শর্ট করে দিলে যেই ফরম্যাটটা আসবে এটাই হলো এটা। বাকিগুলো একই রকম আছে, গেটটা আইসোলেটেড, ড্রেইন উপরে আছে, সোর্স নিচে, এখানে শর্ট করে দেওয়া। সো আমরা আমাদের রেগুলার লাইফে যেসব মসফেট ইন্ডিভিজুয়ালি মার্কেটে কিনতে পারি বা দোকানে পাওয়া যায়, সেগুলোর সাথে এইটাকে কম্পেয়ার করতে পারি। গেট আছে, সোর্স আছে, ড্রেইন আছে। তো এটা কি আরো একটু সিম্পল ভাবে বোঝানোর জন্য যে কাজটা করা হয় সেটা হলো বডি টার্মিনালটাকে আর আলাদাভাবে দেখানোই হয় না। এই অংশটাই টোটালি বাদ দিয়ে দেওয়া হয়। গেটটা থাকে এই পাশে, উপরের ড্রেন যেরকম ছিল আছে, সোর্সটাকে দেখানোর পরে একটা অ্যারো দিয়ে বোঝানো হয়। অ্যারোটা যদি না থাকতো, কোনটা সোর্স আর কোনটা ড্রেন তো আলাদা বোঝা যেত না। সো একটা অ্যারো দিয়ে বোঝানো হয় যে এটা হলো সোর্স, কারেন্টটা ড্রেন থেকে সোর্সের দিকে ফ্লো করবে। এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। তো এটা হলো আমাদের সবচেয়ে কমন ভাবে প্রচলিত সিম্বল। লাস্টে যেটা দেখছো আমাদের এই বইতেও, মানে আমাদের এই লেকচারও দেখবো, বাকি যেসব জায়গা আছে সব জায়গায় এই সিম্বলটাই বেশি ইউজ করা হবে। পরবর্তীতে তোমরা যখন সলিড স্টেট ডিভাইস বা ভিএলএসআই তে যাবা, সেখানে দেখবা আরেকটা সিম্বল আমরা অনেক সময় ইউজ করি। সিম্বলটা থাকে একটু এরকম, আমি তোমাদের একটা দেখাচ্ছি। কাছাকাছি সবগুলোর মেইন স্ট্রাকচার তো একই রকম, কিছু জায়গায় হয়তো চেঞ্জ আছে। জাস্ট সিম্পল এরকম, উপরে ড্রেন, এপাশে গেট, এপাশে সোর্স। এই অ্যারোটা যে আছে এই অ্যারোটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এর কারণ হলো, ধরে নেওয়া হয় এখানেও বডি টার্মিনালটা আছে। দেখো তোমরা যদি চিন্তা করো, এই সিম্বলটাই আমি এখানে এঁকেছি শুধুমাত্র বডির এই টার্মিনালটা বাদ দিয়ে। সো এখানে সবই আছে, বডিটাকে ধরেই নেওয়া হয় যে এটা যেহেতু বড় সার্কিট গুলোতে সবগুলো মসফেটের বডি একসাথে কানেক্ট করে ইয়ের সাথে লাগানো থাকে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। সো ওইভাবে ধরে নিলে বাকি তিন টার্মিনালকে আমরা এইভাবে দেখাতে পারি। সো এটা চাইলে ইন্টারচেঞ্জও করা পসিবল, যে আমি ড্রেন নিচে রাখবো বা সোর্স উপরে রাখবো, যেটা আমরা আগের ক্লাসেও দেখেছি, সোর্স আর ড্রেন ইন্টারচেঞ্জ করা পসিবল। সো আমরা এই সিম্বল গুলাই ঘুরে ফিরে দেখবো। এবং এই কোর্সে যেটা বা এই বইয়ের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইউজ করা হবে যে সিম্বলটা, সেটা হলো এই এই সিম্বলটা। যে এক পাশে গেট, যে পাশে অ্যারো আছে সেটা সোর্স, আর অন্য দিকটা ড্রেন। এই সিম্বলটা আমরা বেশি দেখবো। তো এখন আমরা আসি এক্সাম্পলটা, আমি আপাতত স্কিপ করে চলে যাচ্ছি পিমসে। একটু খেয়াল করো, আমরা এই পর্যন্ত যাই দেখলাম সবকিছুই ছিল এন মস রিলেটেড। আগের দুই ক্লাসে যা দেখেছো বা মাত্র যে সিম্বল দেখলাম সেটাও সব হলো এন মস রিলেটেড। পিমসের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা থাকে এন মসের জাস্ট অপোজিট। অর্থাৎ এন মসের ক্ষেত্রে মেইন বডিটা ছিল পি টাইপ সাবস্ট্রেট, এখানে বডিটাই হলো এন টাইপ সাবস্ট্রেট। এনমস এর ক্ষেত্রে এই দুটো ডিফিউশন ছিল এন প্লাস ডিফিউশন, এখন হলো
ডিফিউশন দুটা পি প্লাস ডিফিউশন। তো এই হলো আমাদের স্ট্রাকচারটা। এখন যদি আমরা চিন্তা করি যে এটার আসলে অপারেশনটা কেমন হবে, তাহলে একটু আমরা যেটা আমরা বুঝতে পারবো সেটা হলো দেখো আমাদের এই দুটো ডিফিউশন যেহেতু পি প্লাস ডিফিউশন আছে, আমাদের উদ্দেশ্যটা থাকবে মাঝখানের যে রিজিয়নটা আছে, অর্থাৎ এই এই যে মাঝের যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে সামহাউ পি টাইপ করে নিতে হবে। এটাকে যদি আমরা পি টাইপ করে ফেলতে পারি তাহলে টোটাল রিজনটাই হয়ে যাবে পি টাইপ, তখন কারেন্টের ফ্লো হবে বা ইন্টারনালি কানেক্টেড থাকবে। এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে এটাকে যদি আমরা পি টাইপ করতে চাই, পি টাইপ করতে চাইলে কি করতে হবে, যে এটা তো আছে এন টাইপ, তার মানে এখানে যে ইলেকট্রন গুলো বেশি আছে ইলেকট্রন গুলোকে আগে দূরে সরাতে হবে, এবং এখানে যে মাইনরিটি ক্যারিয়ার হোল আছে হোল গুলোকে কাছে নিয়ে আসতে হবে। তো হোল যখন এখানে বেড়ে যাবে তখন হলো এটা পি টাইপ হয়ে যাবে। এখন চিন্তা করো হোল কখন এই জায়গাটাতে বেশি চলে আসবে, পজিটিভ চার্জ গুলো এখানে কখন বেশি থাকবে, যখন উপরে এই গেটের টার্মিনালে অনেক নেগেটিভ চার্জ আসবে তখন। তার মানে আমাদের ফার্স্ট কাজ হলো এই গেটে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া, একটা নেগেটিভ ভোল্টেজ দিব, যে কোনো একটা ভোল্টেজ, নেগেটিভ একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হবে গেটে। এটাকে বুঝতে শুনতে হবে, গেটে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। তাহলে যেটা হবে, নেগেটিভ ভোল্টেজের ফলে নেগেটিভ চার্জ গুলো এসে এখানে শুরুতে জমা হবে, সব নেগেটিভ চার্জ এখানে জমা হচ্ছে নেগেটিভ ভোল্টেজের জন্য। এই নেগেটিভ চার্জ গুলো কি করবে, জাস্ট গেটের নিচের যেই এরিয়াটা আছে এই এরিয়ার যত ইলেকট্রন আছে, এখানে তো ইলেকট্রন বেশি যেহেতু এন টাইপ সাবস্ট্রেট, ইলেকট্রন গুলাকে তারা দূরে সরাবে, যে এখানে পাঠাচ্ছে, এই দিকে পাঠাচ্ছে, এই দিকে পাঠাচ্ছে, সব ইলেকট্রন গুলোকে আস্তে আস্তে দূরে বিকর্ষণ করে পাঠিয়ে দিল। এবার মেইন সাবস্ট্রেটের যেই পজিটিভ চার্জ গুলো আছে হোল বা পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জ গুলোকে অ্যাট্রাক্ট করে এখান থেকে নিয়ে আসবে এই গেটের নিচে, যত পজিটিভ চার্জ আছে সবগুলোকে সে আকর্ষণ করে এই দিকে আনতে থাকবে। পজিটিভ চার্জ গুলো আস্তে আস্তে আকর্ষণের ফলে গেটের নিচের এই রিজনটাতে এসে জমা হবে। তাহলে কিছু সময় পর কি হবে, এখানে কোনো ইলেকট্রনের আধিক্য থাকবে না, আস্তে আস্তে দেখা যাবে এখানে হোলের পরিমাণ অনেক বেড়ে গেছে। যখন এই হোল বা পজিটিভ চার্জ এখানে বেশি হবে তখন আমরা বলতেই পারি এই টোটাল রিজিয়নটা তখন হয়ে যাবে একটা পি টাইপ রিজিয়ন। তার মানে এই টোটাল জায়গাটা আমাদের, আমরা যদি চিন্তা করি এই টোটাল জায়গাটাই তখন হবে একটা পি টাইপ রিজিয়নের মতন অবস্থা। তো এখন যদি এই দুই টার্মিনালের কোথাও কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে কারেন্টের ফ্লো হবে। তো আমরা ওই ব্যাপারটাই দেখি, সে ধরলাম আমরা এই টার্মিনালে এখন অ্যাপ্লাই করব ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, পজিটিভ ভোল্টেজ। এটা ড্রেন না সোর্স টার্মিনাল সেটা নিয়ে আমরা পরে চিন্তা করবো, আগে ধরে নিলাম যে কোনো একটা টার্মিনালে আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম আর অন্য টার্মিনালটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম, টার্মিনালটাকে রাখলাম গ্রাউন্ডের সাথে। ঠিক আছে, তাহলে কি হবে, এখন বোঝাই যাচ্ছে যে এখানে একটা কারেন্টের ফ্লো থাকবে, এই ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো করবে এই ড্রেন থেকে সোর্সের দিকে, আহ, এই ভেতর দিয়ে একটা কারেন্টের ফ্লো থাকবে এই থেকে এই দিকে। এখন আমাদের চ্যানেলের তো মেজরিটি ক্যারিয়ার এখন হয়ে গেল হোল, হোলের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তার মানে হোলও আসবে এই টার্মিনাল থেকে, এই টার্মিনাল থেকে এসে এই দিক দিয়ে এখানে চলে যাবে। তো চ্যানেলের মেজরিটি ক্যারিয়ার যা, সেটা যেখান থেকে আসবে সেটাকে আমরা বলি সোর্স। তার মানে এটাকে আসলে এখন আর এইটাকে এখন আর ড্রেন বলা যাবে না, এটাকে এখন বলতে হবে সোর্স। আর এটাকেও এখন আর সোর্স বলা যাবে না, এটা হয়ে যাবে এখন ড্রেন। অর্থাৎ চ্যানেলের মেজরিটি ক্যারিয়ার যেটা, সেই মেজরিটি ক্যারিয়ার যেখান থেকে আসবে সেটা এখন আমার সোর্স, আর সেটা যেখানে যাবে সেটা হয়ে যাবে ড্রেন। এই হলো আমাদের টোটাল ব্যাপারটা।
ঠিক আছে, এবার আমরা একটু কানেকশনটা ইন্টারচেঞ্জ করে দেখি। অর্থাৎ কানেকশন আমরা যদি উল্টা ভাবে দেই, এবার আমরা চাচ্ছি এই যে এই টার্মিনাল একটা পজিটিভ ভোল্টেজ দিব। টার্মিনালে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে দিলাম। আর ডান দিকের এই টার্মিনালকে এখন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। গ্রাউন্ডের সাথে কানেক্ট। এবার খেয়াল করে দেখো, এখন কারেন্টের ডিরেকশনটা হবে এই দিকে। কারেন্ট এখন এই সাইড থেকে এই সাইডে মুভ করবে। আবারও আমরা এভাবে চিন্তা করব, যেহেতু এটা পিমস চ্যানেল হলো পি বা পজিটিভ চার্জের, এই হোলের ডিরেকশনও কারেন্টের ডিরেকশনের একই দিকে। তো হোল যেখান থেকে আসছে, তার মানে এই টার্মিনাল, এটার নাম এখন হবে সোর্স, আর এই টার্মিনালে যাচ্ছে তাহলে এটার নাম হবে ড্রেন। তো সোর্স আর ড্রেনের টার্মিনালটা আমরা দেখলাম যে কিভাবে চেঞ্জ হয়। এই হলো আমাদের মোটামুটি একটা পি চ্যানেল মসফেট স্ট্রাকচার, এবং এটাকে কিভাবে অন অফ করা হয় বা সেটার কারেন্টের ডিরেকশন বা সোর্স ড্রেন কিভাবে ঠিক হয় সেটা অপারেশনটা দেখানো হলো। এটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে দেখে আসি। এখানে কি বলা হচ্ছে, পি চ্যানেল মসফেট। পি চ্যানেল মসফেটে বলা হচ্ছে PMOS is fabricated on n type substrate with P plus regions for drain and source। এটা অলরেডি তোমরা দেখলাম যে এটা হলো n টাইপ সাবস্ট্রেটে তৈরি হচ্ছে, এবং এটার ড্রেন আর সোর্স হিসেবে ইউজ করা হচ্ছে পি প্লাস রিজিয়ন। তারপর বলা হচ্ছে PMOS হ্যাজ হোলস অ্যাজ চার্জ ক্যারিয়ার্স। এখানে দেখলাম যে চ্যানেলটা হচ্ছে পি টাইপ, সো এখানে চার্জ ক্যারিয়ার হলো হোল। তারপর ভিটি নেগেটিভ হচ্ছে কেন, আমরা গেটে কিন্তু বলেই নিলাম যে চ্যানেল তৈরি হচ্ছে যখন গেটে নেগেটিভ চার্জ দিচ্ছি। তার মানে কি, থ্রেশহোল্ড ভোল্টেজটা তো বোঝাই যাচ্ছে নেগেটিভ। সো এখানে ভিটি ইজ নেগেটিভ। কারেন্ট ফ্লোস ফ্রম সোর্স টু ড্রেন, আমরা দুই কেসেই দেখলাম কারেন্টের ডিরেকশনটা হয় যে পাশে আমরা সোর্স দিচ্ছি সেই পাশ থেকে ড্রেনের দিকে। তো সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্টের ফ্লোটা হচ্ছে। আমরা যদি এনমোস এর কথা চিন্তা করি, এনমোস কিন্তু অপোজিট। এনমোস এ কারেন্টের ডিরেকশন হয় ড্রেন টু সোর্স, আর PMOS এ কারেন্টের ডিরেকশন হয় সোর্স টু ড্রেন। এই কয়টা হলো আমাদের PMOS এর ফিচার বলা যেতে পারে। এবং এরপরে আমরা যেটা এখানে দেখতে পারি সেটা হলো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দেওয়া আছে। দেখো যে NMOS has almost replaced PMOS because they are smaller, faster, needs lower power supply। তার মানে গত ক্লাসে শুরুতেই যে একটা কথা বলেছিলাম যে আমরা বাই ডিফল্ট সবসময় মস বা মসফেট বলতে ধরেই নিই যে এটা হলো একটা এনমস, এন চ্যানেল এনমস বা এন চ্যানেল মসফেট। এই বাই ডিফল্ট এনমস ধরে নেওয়ার কারণ হলো এখন এনমস এর ইউজটা পিমস এর চেয়ে অনেক বেশি। ওই কথাটাই বলেছে যে দেখো এনমস কিন্তু এখন পিমস কে অলমোস্ট রিপ্লেস করে দিয়েছে, যে এখন আর পিমস এর তেমন কোনো ইউজ প্রায় নাই বলা যায়। কারণটা কি, দে আর স্মলার, ফাস্টার এন্ড লোয়ার পাওয়ার সাপ্লাই দরকার হয়। এনমস এর সাইজ হয় ছোট, এটা ফাস্ট হয়, এবং এটা পাওয়ার সাপ্লাই কম দরকার হয়। কেন সেটাও একটু তোমাদেরকে আমি বলছি, একটু ডিটেইলেই বলি। দেখো যে আমরা যখন কোন একটা মসফেটের মধ্যে কারেন্টের ইকুয়েশন কি হবে দেখেছিলাম, সেখানে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার ছিল মিউ। একটু মনে করে দেখো, গত ক্লাসে তোমরা দেখেছো মিউ। এই প্যারামিটারটা ছিল কারেন্টের ইকুয়েশনের ভিতরে। মিউ দিয়ে বোঝানো হয় মোবিলিটি, চার্জের মোবিলিটি। যদি এন মস নিয়ে চিন্তা করি, এন মস হলে মিউটা হবে ইলেকট্রনের মোবিলিটি, পি মস হলে মিউ হবে হোলের মোবিলিটি। তো ইলেকট্রনের মোবিলিটি সিলিকনের জন্য আমরা জানি 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু তোমরা দেখেছো, এই প্রথম চ্যাপ্টারে যে দেখানো হয়েছিল ওইখানে এই ছিল যে মিউ এন এর ভ্যালু 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। আর মিউ পি হোলের মোবিলিটি সিলিকনে হয় 480 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এটাও ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া ছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিলিকনের জন্য ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির প্রায় 3 গুণ।
সো যদি মোবিলিটি 3 গুণ হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে বাকি ইকুয়েশনের সবগুলো প্যারামিটার যদি ফিক্স থাকে তাহলে কারেন্টের ভ্যালু, আচ্ছা কারেন্টের ভ্যালু তো আমি একটু পরে আসছি। যে মোবিলিটি যদি 3 গুণ হয়, মোবিলিটি কথাটার মেইন উদ্দেশ্যই হলো যে কত ইজিলি ক্যারিয়ার গুলো মুভ করতে পারবে, কত ফাস্ট, এটাই তো বোঝায় মোবিলিটি। তাহলে যার মোবিলিটি বেশি সে অবশ্যই ফাস্ট হবে। সো যেহেতু আমরা দেখছি ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির অলমোস্ট 3 গুণ, তাহলে বলাই যায় যে এন মস, যে এন মসের ক্যারিয়ারই তো ইলেকট্রন, এন মস পি মসের চেয়ে ফাস্টার হবে। প্রথম ব্যাপারটা গেল। সেকেন্ড জিনিস যেটা একটু খেয়াল করো, আহ, আমাদের যে কোনো ডিভাইস বা যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে দুটো ডিভাইস যদি সিরিজে থাকে বা দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, একটা কিন্তু খুব ডিফল্ট ব্যাপার আছে যে দুই জায়গাতে কারেন্টের ভ্যালু সবসময় সমান হবে। এটা একদম ইলেকট্রিক্যালের কারেন্ট ফ্লো করার বেসিক প্রিন্সিপাল, যে একই ব্রাঞ্চের ভেতর দিয়ে যতগুলো এলিমেন্টই সিরিজে থাকুক সব জায়গায় কারেন্টের ভ্যালু সমান। তাহলে আমি যদি একটা পিমস আর এনমস দুটোকে সিরিজে দিই, অনেক সময় তো আমার দরকার হবেই একই সার্কিটে পিমসও থাকবে এনমসও থাকবে। এটা তোমরা পরবর্তীতে যখন সার্কিট ডিজাইনে যাবা, এই আমাদের এই কোর্সে নাই, এগুলো ভিএলএসআই তেই বেশি দেখানো হয়, যে এই পিমস এনমস দিয়ে যখন সার্কিট ডিজাইন করা হয় তখন সিরিজেই থাকে, এবং সিরিজে থাকার কারণে সিমিলার বা সেম অ্যামাউন্টের কারেন্ট দুটো দিয়ে ফ্লো করবে। সেম অ্যামাউন্টের কারেন্ট যদি ফ্লো করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? খুব সিম্পল জিনিস হলো, আমাদের কারেন্টের ইকুয়েশনে মিউ যেমন ছিল তার সাথে আরেকটা জিনিস কিন্তু এখানে দেয়া ছিল, সেটা হলো ডাব্লিউ বাই এল। একটু খেয়াল করে দেখো, এরকম একটা প্যারামিটারও আমাদের ইয়েতে ছিল, কারেন্টের ইকুয়েশনে ছিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি পি মসের মিউ এর ভ্যালু কম, এটা আমরা অলরেডি জানি যে পি মসে মিউ এর ভ্যালু 480 আর এন মসে মিউ এর ভ্যালু 1350। সো পি মসের মিউ এর ভ্যালু 3/1 তাহলে আমি যদি সমান কারেন্ট ফ্লো করাতে চাই বাকি সব প্যারামিটার সেম রেখে, তাহলে বোঝাই যাচ্ছে ডাব্লুর ভ্যালুটা আমাকে প্রায় 3 গুণ বাড়াতে হবে। এটা যদি 3 গুণ কমে যায় তাহলে সমান কারেন্ট করতে হলে কি এটাকে 3 গুণ বাড়াতে হবে, তাহলে তো দুইটা গুণ করলে আলটিমেটলি আবার সেম রেজাল্ট দিবে। সো একদম প্র্যাকটিক্যালি যে কাজটা করা হয়, পিমস আর এনমস যদি সিরিজে থাকে কোথাও, তাহলে পিমস এর সাইজটাকে বা উইথ কে, ডাব্লিউ যেহেতু উইথ কে বলা হয়, উইথ হলো আমার ডাইমেনশনের একটা প্যারামিটার, উইথ কে এনমস এর উইথ এর প্রায় 3 গুণ করা হয়। অর্থাৎ পিমস এর সাইজটা হয়ে যায় অনেক বড়, 3 গুণ বড় হয়ে যাচ্ছে, যেখানে এনমস এর সাইজ অনেক ছোট, 3/1। এই কারণেই আমাদের সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে স্মলার। ফার্স্টার কেন বলা হচ্ছে দেখলাম, এবার দেখলাম স্মলার কেন বলা হচ্ছে। থার্ড হলো লোয়ার পাওয়ার সাপ্লাই দরকার হয়। এখানে খুবই সিম্পল জিনিস, আমরা যদি কোনো প্যারামিটার চেঞ্জ না করি, আমি ডাব্লিউ চেঞ্জ করলাম না, মিউ এর ভ্যালু বাই ডিফল্ট ইলেকট্রনের জন্য হোলের 3 গুণ, তাহলে কি হবে? কারেন্টের ভ্যালু সেম ভোল্টেজ অ্যাপ্লাই করলে এন মসের জন্য আমি 3 গুণ কারেন্ট পাবো পি মসের চেয়ে। তো আমি যদি দুই জায়গায় সমান কারেন্ট চাই তাহলে কি এন মসে কম ভোল্টেজ অ্যাপ্লাই করলেও হবে। তাহলে কি হচ্ছে যে এন মসে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইও কম দরকার হচ্ছে, যে নিডস লোয়ার পাওয়ার সাপ্লাই। তো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট তিনটা ব্যাপার। তোমরা যদি একটু চিন্তা করো, আমরা কিন্তু গত 10 20 30 বছর ধরে যদি ইলেকট্রনিক্স এর অগ্রগতি বলি, ইলেকট্রনিক্স এর অগ্রগতি বলতে এই তিনটা ইস্যুকেই বলা হয়। আমাদের যত দিন যাচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এর ডিভাইস গুলো তত ফাস্ট হচ্ছে, মাইক্রো প্রসেসর বলো বা র্যাম বলো, যাই হচ্ছে বা আহ, কি বলবো যে নর্মাল ইউএসবি ডিভাইস গুলো, এগুলো ফাস্ট হচ্ছে, তার মানে ফাস্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো স্মল হচ্ছে, সাইজে অনেক ছোট হয়ে আসছে। যে আমাদের আজ থেকে 20 বছর আগে যে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের কি সাইজ ছিল, আর এখন তার চেয়ে ছোট সাইজে তার চেয়ে কত বেশি অ্যাপ্লিকেশন আমরা পাই। সো স্মল হয়ে আসাটাও ইলেকট্রনিক্স এর একটা অ্যাডভান্সমেন্ট। 3 নম্বর যেটা লোয়ার পাওয়ার সাপ্লাই দরকার হয়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমাদের যত কম পাওয়ার সাপ্লাই কাজ করে যাবে তত ভালো মনে হয়, একটা ডিভাইসকে তত বেশি ওয়েল ম্যানেজড বলা হয়। এই শুধু পাওয়ার সাপ্লাইকে কন্ট্রোলে রাখাও কিন্তু অনেক বড় বড়
ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির কাজ, যে ছোটখাটো মানে অল্প পাওয়ারের মধ্যে কাজ কিভাবে করানো যায়, পাওয়ার সাপ্লাই কিভাবে কমানো যায়। আমরা নর্মাল আমাদের মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু পাওয়ার যে আমরা অপটিমাইজ করার বিভিন্ন অ্যাপ ইউজ করি, এটা অ্যালগোরিদম দিয়েও করা যায়, এবং এটার হার্ডওয়্যারেরও একটা বড় ব্যাপার আছে, হার্ডওয়্যার কতটুকু পাওয়ার কনজিউম করে। সো এই তিনটা জিনিস যদি পিমস এর চেইন মসে ভালো হয়, তাহলে খুব সোজাসুজি আমরা বলে দিতে পারি টিমস এর চেইন মস অনেক বেশি অ্যাডভান্সড একটা ডিভাইস। তো এটাই এখানে বলা হয়েছে। এরপরে যেটা আছে, এরপরে তোমাদের এই স্লাইডটাতে আসলে পিমসে কিভাবে চ্যানেল ক্রিয়েট হচ্ছে এটাই দেখানো হয়েছে অলরেডি। এটা নিয়ে আমি আগের স্লাইডে আলোচনাও করেছি, ওই ফিগার দিয়ে আমি ডিটেইলি বুঝালাম, সো এটা আলাদা ভাবে বলার দরকার নেই। এখানে ইউজড চ্যানেল কিভাবে হচ্ছে কি সেটাই দেখানো হয়েছে, তো এই ডিটেইল আগে একবার আমি বলে ফেলেছি। এখন আসি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সিমস। সিমস এর মানে হলো কমপ্লিমেন্টারি মসফেট, অর্থাৎ কমপ্লিমেন্টারি শব্দটা সরাসরি আমি যদি বাংলা বলি পরিপূরক বলা হয় যেটাকে, যে একই সাথে এখানে দেখো এনমস আছে পিমস আছে। আমরা যদি চিন্তা করি শুধুমাত্র এই পোর্শনটা নিয়ে যদি চিন্তা করি, তোমরা চিন্তা করে দেখো এইটুকু যদি চিন্তা করে দেখো যে মেইন বডিটা হলো পি টাইপ, দুটো এন ডিফিউশন আছে, আর উপরে এই টার্মিনাল গুলো আছে, তাহলে এটা কি একটা এনমস। সিমিলারলি আমরা শুধু যদি এই অংশটার কথা চিন্তা করি, মেইন বডিটা হলো এন টাইপ, দুটো পি ডিফিউশন আছে, সো এটা হলো পিমস। এন ওয়েল বলা হচ্ছে কারণ এখানে একটা টাইপের বডির মধ্যে আরেকটা তৈরি করা হচ্ছে, এটা হলো ফ্যাব্রিকেশন প্রসেসের একটা টার্ম, এন ওয়েল তৈরি করা। ইনফ্যাক্ট সিমস তৈরি করার একটা প্রসেসের নামই আছে এন ওয়েল প্রসেস। এগুলো নিয়েও আসলে, এটা নিয়ে তোমাদের এই কোর্সটা যদিও বিএসসি লেভেলে খুব একটা করানো হয় না, ফ্যাব্রিকেশন বলি একটা কোর্স আছে আলাদা, ওইখানে এই এনওএল প্রসেস নিয়ে অনেক আলোচনা হয়, যে এনওএল জিনিসটা কি বা কিভাবে প্রসেস করা হয়। তো যাই হোক, মোট কথা হলো আমি একই সাথে যখন একই স্ট্রাকচারের উপর একদিকে এনমস একদিকে পিমস দুইটা আমি তৈরি করব, এবং একসাথে দুইটাকে ইউজ করব, সেটাকে বলা হয় সিমস ডিজাইন বা সিমস। সোজাসুজি বলা হয় কমপ্লিমেন্টারি মসফেট বা সিমস। এবং এখানে একটা মসের ইফেক্ট বা ভোল্টেজ কারেন্টের ইফেক্ট যেন অন্য মসে না পড়ে, মাঝখানে অনেক থিক একটা ইনসুলেটর ইউজ করা হয়। এখানে বলেই দিচ্ছে থিক সিলিকন ডাইঅক্সাইড, অনেক চওড়া একটা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করা হচ্ছে এখানে। এবং এই কাজটা আমাদের মডার্ন ডিভাইস গুলোতে অনেক জায়গাতেই তৈরি করা হয়। তোমরা দেখবা যে অনেক সময় মেমোরি ডিভাইস, পেন ড্রাইভ বলো বা মেমোরি কার্ডের বলো, ওইখানে সিমস কথাটা লেখা দেখবা, যে সিমস সার্কিট অথবা প্রসেসর, সিমস প্রসেসর, এই টার্মগুলো ইউজ করা হয় সেখানে। আর কিছুই না, সিম্পলি পিমস আর এনমস এর একসাথে একটা কম্বিনেশন ইউজ করা হচ্ছে। এই হলো আমাদের কমপ্লিমেন্টারি মসফেটের বা সিমস এর স্ট্রাকচার। এটা নিয়ে আপাতত আমাদের খুব বেশি আর কিছু নাই। এগুলো নিয়ে যখন সিমস তোমরা পড়বা ভিএলএসআই তে বলো বা ফ্যাব্রিকেশন ইঞ্জিনিয়ারিং এ বলো, এখানে অনেক ডিটেইলে আসবে। দেখো এখন আমরা আসছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এনমস। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কাকে বলা হয়? আমরা আগে দুইটা ক্যারেক্টারিস্টিক দেখেছি, মসফেটের দুটো ক্যারেক্টারিস্টিক কিন্তু আগের ক্লাসে আলোচনা হয়েছিল। প্রথম ক্যারেক্টারিস্টিক ছিল আইডি ভার্সাস ভিডিএস। একটু গ্রাফটার দিকে খেয়াল করে রাখো, এখানে ওয়াই অ্যাক্সিসে আছে আইডি, এক্স অ্যাক্সিসে আছে ভিডিএস মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর এই পাশে আছে ড্রেন কারেন্ট আইডি। আরেকটা ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম সেটা হলো আইডি ভার্সেস ভিজিএস, মানে ওয়াই অ্যাক্সিস আছে ড্রেন কারেন্ট আর এক্স অ্যাক্সিস আছে গেট টু সোর্স ভোল্টেজ। তাহলে এই দুটো আমরা আগে দেখেছি। এখন আমরা যেটা দেখছি এটাকে বলা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। এখানে কি হচ্ছে, এক্স অ্যাক্সিসে ভিজিএস, ওয়াই অ্যাক্সিসে হলো ভিডিএস। তার মানে দুটি ভোল্টেজ, এখন আর কারেন্ট নিয়ে আমাদের আলোচনা না। এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোতেই ভোল্টেজ থাকলে কিভাবে কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো এটার জন্য আমরা একটু বাইরের এই সার্কিট ডায়াগ্রামটা যদি দেখি, তোমাদের জন্য বোঝাটা আরেকটু সহজ হয়ে যাবে। দেখো, একটা মসফেটকে যখন আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি, তখন একদম বেসিক সার্কিট বলা হয় এরকম একটা সার্কিট, যেখানে এই মসফেটের গেট, এটা তো তোমরা সিম্বল অলরেডি দেখে এসেছো, এই মসফেটের গেটে যে ভোল্টেজটা আসবে সেটাকে আমরা বলি ইনপুট ভোল্টেজ, আর আউটপুটে যেই
ড্রেনে যে ভোল্টেজটা আসবে সেটাকে আমরা বলি আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজ যে গ্রাফ, সেটাই হলো আসলে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। আউটপুট মানে ভিডিএস ড্রেনের ভোল্টেজ, আর ইনপুট মানে হলো ভিজিএস মানে গেটের ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের গ্রাফটাকেই বলা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। তো এই গ্রাফে যদি দেখো, প্রথম জিনিস আমরা দেখি, দেখো যখন ভিজিএস এর ভ্যালুটা খুব ছোট, ধরে নিচ্ছি ভিডিএস এর ভ্যালুটা একদম স্মল একটা ভ্যালু, যে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়েও কম। থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম থাকা মানে কি, এই মসফেটটা তো তখন অন হবে না, অফ অবস্থায় থাকবে। যদি মসফেটটা অফ অবস্থায় থাকে তার মানে কি, এটা আসলে ওপেন সার্কিট হিসেবে আছে, এখানে কোনো কানেকশন নাই। কানেকশন না থাকলে কি হবে, এখানে কোনো কারেন্টের ফ্লো থাকবে না, আলটিমেটলি এই টার্মিনালের যে ভোল্টেজ ভিডিডি, সেম ভোল্টেজটা আমরা এই টার্মিনালে পাবো, এই আউটপুট টার্মিনাল যেটাকে বলা হচ্ছে। সো দেখো আমরা ভিডিএস এর ভ্যালুটা, যতক্ষণ পর্যন্ত ভিজিএস এর ভ্যালু 0 থেকে ভিটি পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিএস এর ভ্যালু পাচ্ছি ভিডিডির সমান, যেহেতু সার্কিটটা অফ, তার মানে ভিডিডি সমান ভোল্টেজটা এখানে পাওয়া যাচ্ছে। এবার আমরা উল্টা জিনিসটা খেয়াল করি, যখন ভিজিএস এর ভ্যালু অনেক বেশি, ভিজিএস এর ভ্যালু খুবই হাই, তখন কি হবে, তখন যেটা হচ্ছে ভিজিএস এর ভ্যালুটা অনেক হাই হয়ে যাওয়া মানে এই মসফেটটা তখন অন অবস্থায় তো আছেই, এই রেজিস্ট্যান্স একেবারে লো হয়ে যাচ্ছে, খুব লো রেজিস্ট্যান্স, প্রায় শর্টের কাছাকাছি, মানে এটা একদম প্রায় শর্ট সার্কিটের কাছাকাছি অবস্থায় চলে আসছে। তো শর্ট সার্কিট হলে কি হবে, এই গ্রাউন্ডের সাথে তখন আউটপুটটা শর্ট হয়ে যাচ্ছে, তার মানে আউটপুটের ভোল্টেজটা হবে জিরোর একেবারে কাছাকাছি। এর মধ্যে খুব ছোট একটা রেজিস্ট্যান্স থাকবে, এই কারণে এটাকে জিরো বলা যাবে না, একদম 100% শর্ট হচ্ছে না, অল্প একটু রেজিস্ট্যান্স আছে। সো আমরা বলতে পারি এটা একদম জিরোর কাছাকাছি একটা ভোল্টেজ এখানে আমরা পাচ্ছি। আর মাঝখানের চেঞ্জটা হয় এরকম, যে এইখানে তো আমরা পেলাম, এটাও পেলাম, মাঝখানের চেঞ্জটা এরকম কার্ভের মতন হয়। যতক্ষণ স্যাচুরেশনে থাকে ততক্ষণ এটার ভ্যালু থাকে এ থেকে বি পর্যন্ত, আর যখন ট্রায়োড রিজিয়নে থাকে তখন এটার ভ্যালু থাকে বি থেকে সি পর্যন্ত। তো সাধারণত যখন আমরা একটা মসফেটকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি, তখন আমাদের সবসময় উদ্দেশ্যটাই থাকে এটাকে স্যাচুরেশনে ইউজ করতে হবে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যেন এটা থাকে। কারণ দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু স্লোপটা অনেক হাই, একদম শার্পলি নেমে গেছে। সো এই জায়গায় যদি আমরা ইউজ করি তাহলে আমরা খুব হাই একটা গেইন পাই। যদি এই পাশে ইউজ করি, এই পাশে যেহেতু স্লোপটা কম, তাহলে গেইন কমে যাবে, গেইন কমে গেলে তো আসলে আমাদের খুব ভালো অ্যাম্পলিফায়ার বলা যায় না। আমাদের অ্যাম্পলিফিকেশনের মেইন উদ্দেশ্যই যত বেশি গেইন আমরা অ্যাচিভ করতে পারি, সেটাই আমাদের একটা ইমপ্রুভড অ্যাম্পলিফায়ার বলা হয়। তাহলে এই হলো আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। এরপরে যেটা আছে সেটা হলো সেম সার্কিটটাই আছে, দেখো আগের যে সার্কিটটা দেখলা শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ। আগে একটা ভোল্টেজ ছিল এখানে, এখন দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া হচ্ছে, একটা হলো স্মল ভিজিএস, একটা হলো ক্যাপিটাল ভিজিএস। স্মল ভিজিএস বলতে বোঝানো হচ্ছে খুব ছোট একটা সিগন্যাল, আর ক্যাপিটাল ভিজিএস বলতে বোঝানো হচ্ছে একটা মোটামুটি রেঞ্জের ডিসি ভ্যালু। তোমরা যদি একটু রিকল করো, ডায়োডের চ্যাপ্টারেও কিন্তু আমরা এরকম একটা টপিক দেখেছিলাম, যেখানে একই সাথে এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল দুটাই, এসি সিগন্যাল এবং ডিসি ভোল্টেজ দুটাই অ্যাপ্লাই করা হয়েছিল। এখানেও আমরা সিমিলার একটা ব্যাপারই দেখছি, এখানে যেটা হচ্ছে খুব ছোট একটা এসি ভোল্টেজ, যেটাকে আমরা বলতে পারি রিসিভড সিগন্যাল। সাপোজ আমরা মসফেট দিয়ে যখন অ্যাম্পলিফায়ার করব, একটা তো রিসিভড সিগন্যাল থাকবে, সেই রিসিভড সিগন্যালটাকে আমরা প্রকাশ করছি এই ভিজিএস দিয়ে, এটা হলো আমাদের রিসিভড সিগন্যাল। আর আচ্ছা, রিসিভ সিগন্যালটার কথাই বলি, যে এটার ভ্যালু খুব ছোট হয়, সাধারণত ধরলাম যে এসি ভ্যালু যেহেতু এটার ভ্যালু +0.2 থেকে -0.2 এরকম হতে পারে, আমি ধরে নিলাম। তাহলে +0.2 থেকে -0.2 যদি হয়, আলটিমেটলি তো এটা তখন থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে ছোট। তাহলে যতক্ষণ পর্যন্ত গেটে এই ভোল্টেজ পৌঁছাবে, এই ডায়োডটা কিন্তু, সরি, এই মসফেটটা কিন্তু কাট অফেই থাকবে, এটা অন হচ্ছে না। অন না হলে কি হবে, এখানে আলটিমেটলি কোনো কারেন্টের ফ্লো হবে। সো ডায়োডে আমরা যে কাজটা করেছিলাম, এখানে সেম কাজটা করব, যে এটাকে যেন অন করা হয় বা অন রিজিয়নে চলে আসে বা স্যাচুরেশন হয়, যে একটু আগে দেখলাম এ থেকে বি ছিল স্যাচুরেশন,
এই রিজনের মধ্যে যেন আসে এরকম একটা ডিসি ভোল্টেজ দিয়ে এটাকে বায়াসিং করবে। তাহলে বায়াসিং করলে কি হবে, ধরে নিলাম যে এই ভোল্টেজটা হলো 2 ভোল্ট, তাহলে আগেরটা হলো 0.2 থেকে -0.2 পর্যন্ত এটা চেঞ্জ হচ্ছিল অ্যামপ্লিটিউড। এখন একটা ডিসি 2 যদি যোগ করে দিই তাহলে কি হবে, এই যে এই জায়গাটাতে হলো আমার 2 ভোল্ট, এই যে ভিজিএস দেখো লেখাই আছে ভিজিএস, এই যে এই ভিজিএস, তাহলে এটা কতটুকু চেঞ্জ হবে, 2.2 থেকে 1.8, মানে 2 এর সাথে 0.2 যোগ হবে আর 0.2 বিয়োগ হবে, এর মধ্যে এই অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে। এর রেজাল্টটা কি হবে আমরা উপরেই দেখতে পাচ্ছি, যখন এটা প্লাস মানে পজিটিভ পিকে পৌঁছাচ্ছে 2.2, তখন এরকম একটা রিজিয়নে আমরা সিগন্যালটার ভ্যালু পাচ্ছি। এই যে এই বরাবর যদি লাইন দিই এই বরাবর আমরা সিগন্যালের ভ্যালু পাচ্ছি। আর যখন এটা নেগেটিভ পিকে থাকবে তখন হলো এই বরাবর একটা ভ্যালু পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে নেগেটিভ পিকে থাকলে আমরা বেশি ভ্যালু পাই, পজিটিভ পিকে থাকলে কম ভ্যালু পাই। এটা ম্যাথমেটিক্যাল কারণটা আমরা একটু পরেই বলছি, এটা আসলে ডিরাইভেশন দিয়ে প্রুফ করা যায় এটা কিভাবে হয়, এটা আমরা পরে আলোচনা করছি, আমাদের আজকের ক্লাসে আছে। তো আলটিমেটলি এই যে স্মল সিগন্যালটা ছিল এই স্মল সিগন্যালকে এখন আমরা একটা ডিসি বায়াসিং ভোল্টেজ অ্যাড করে স্যাচুরেশন রিজিয়ন, তার মানে এ থেকে বি এর মধ্যে নিয়ে আসলাম। এই স্যাচুরেশন রিজিয়নের মধ্যে আমরা এখন এটাকে দিয়ে কাজ করব, এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য এখন। তো আমরা পরের স্লাইডটা যাবার আগে আমি এই মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, এখনই আমি তোমাদের আরেকটা লিংক দিব, ওই লিংকে জয়েন করো, ঠিক আছে? আমি এখনই জাস্ট 2 মিনিটের মধ্যে একটা লিংক দিচ্ছি, ওই লিংকে তোমরা সবাই জয়েন করো, এই মিটিং এর টাইম অলমোস্ট শেষ।